প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আর আমার এই পাঠশালা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার শুরু করছি আমাদের অষ্টম শ্রেণীর এই মহামারী অধ্যায়টা। চলো, আমরা এর আগের দিন অল্প একটু আলোচনা করেছিলাম আর নোটটা লিখার কথা বলেছিলাম। আশা করি তোমরা সবাই ওইটা লিখেছো। চলো, আজকে আমরা সেকেন্ড পার্টটুকু বা তার পরের অংশটুকু আলোচনা করি। ঠিক আছে? তাহলে আমরা আজকে যেটা শিখবো, দেখো কি আছে, ডেঙ্গির জীবাণুটির নাম আর হলো রোগের লক্ষণ পরীক্ষাতে এই রকমই আসে। ঠিক আছে? তোমাদের ওই ডেঙ্গির জীবাণুটির নাম আসে, না হলে কি আসে, লক্ষণগুলো আসে। তাহলে ডেঙ্গির জীবাণুটির নাম কি, দেখো, ফ্ল্যাভিভাইরাস। ঠিক আছে? লিখো, তোমরা এটা সুন্দর করে লিখতে শুরু করো। ডেঙ্গি রোগের লক্ষণগুলোকে এরকম করে 1 2 3 পয়েন্ট করেই লিখবে তোমরা কিন্তু। ঠিক আছে? তাহলে মারাত্মক জ্বর, তাপমাত্রা 105 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি হয়, তীব্র মাথার যন্ত্রণা হয়। 2 নম্বর। 3 নম্বরে দেখো, অস্থিসন্ধিস্থলে তীব্র যন্ত্রণা হয়। 4 নম্বর, অস্থিসন্ধিস্থলে তীব্র যন্ত্রণা হয় বলে একে হাড়মর্মটি জ্বরও বলা হয়। ঠিক আছে? এটা কখনো শর্ট প্রশ্নতে কাজে লাগতে পারে তোমাদের। আর 5 নম্বর, অনুচক্রিকার সংখ্যা তীব্রভাবে হ্রাস পাওয়ার জন্য রক্ততঞ্চন ব্যবহৃত হয়। দেহত্বকে রক্তক্ষরণ ঘটে সাধারণত। আর শ্বেত রক্তকণিকার সংখ্যা হ্রাস পাওয়ার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে? এই লক্ষণগুলো কিন্তু তোমরা সুন্দরভাবে লিখবে। 2 নম্বরের জন্য আসে পরীক্ষাতে, তোমরা অবশ্যই লেখার চেষ্টা করবে এটা। তারপরে চলে আসো যে ডেঙ্গি রোগের বাহক প্রাণীটির নাম কি। তাহলে ডেঙ্গি রোগের বাহক প্রাণীটার নাম কি? তাহলে ডেঙ্গি রোগের বাহক প্রাণীটার আমরা দেখতেই পাচ্ছ, এডিস ইজিপ্টি। কোন, তারপরে বলেছে কোন রোগে অনুচক্রিকার, এটা আমরা শর্ট প্রশ্ন তৈরি করেছি, এখান থেকে নিয়েই করেছি। আর কোন রোগে অনুচক্রিকার সংখ্যা ভয়াবহ হিসেবে ভাবে হ্রাস পায়, দেখো ডেঙ্গি রোগে লিখেছে। ঠিক আছে? আশা করি তোমরা 100% কমন পাবে, এর বাইরে থেকে একটাও প্রশ্ন আসবে না। এরপরে চলো পরের টুকু আমরা পড়ার চেষ্টা করি। কি কি বলেছে পরের প্রশ্নটুকুতে, দেখো আমাদের পরের প্রশ্নটাতে আমরা দেখতে পাচ্ছি যে প্লেগ রোগের জীবাণুটির নাম লিখো, এর সংক্রমণ পদ্ধতি লিখো, এই রোগের লক্ষণগুলি লিখো। তোমাদের তাহলে প্লেগ রোগের জীবাণুটির নাম হলো, দেখো, ইয়ারসিনিয়া পেস্টিস। লিখেছো? রোগ সংক্রমণ পদ্ধতি, কিভাবে সংক্রমিত হয়, মানে এক প্রাণী থেকে আরেকটা প্রাণীতে কিভাবে প্লেগ রোগ ছড়িয়ে পড়ে। সাধারণত মানুষের দেহে প্লেগ রোগের ছড়িয়ে পড়ার কারণ আমরা অনেক আগে দেখেছি। এটা সাধারণত, দেখো, গল্পটা তোমাদেরকে বলি, এটা ভগ্নী নিবেদিতা কলকাতায় যখন প্লেগ রোগ মহামারী আকার ধারণ করে, তখন কিন্তু ভগ্নী নিবেদিতা তিনি কিন্তু এই প্লেগ রোগীদের কিন্তু সেবা করেছিলেন। ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে প্লেগ রোগের সংক্রমণ পদ্ধতিটা আমরা এখান থেকে জেনে নিই একটু। আশা করি ইঁদুর থেকে প্লেগ রোগটি মানবদেহে সংক্রমিত হয়। জেনোপসিলা চিউপিস বা র্যাটফ্লি নামক মাছি প্লেগ রোগে আক্রান্ত ইঁদুরের দেহ থেকে ইয়ারসিনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়া বহন করে। এই মাছিটি সুস্থ ব্যক্তিকে কামড়ালে ওই ব্যক্তি বা সেই ব্যক্তি কিন্তু প্লেগ রোগ দ্বারা আক্রান্ত হয়। 2 নম্বর, দেখো, প্লেগ রোগাক্রান্ত ব্যক্তির হাঁচির মাধ্যমে নির্গত জীবাণু কোনো সুস্থ মানুষের দেহে প্রশ্বাসের মাধ্যমে প্রবেশ করলে ওই রোগে আক্রান্ত হতে পারে। তারপরে কি বলেছে, রোগাক্রান্ত ইঁদুরকে সরাসরি কেউ যদি স্পর্শ করে, তাহলে স্পর্শ করলেও এই রোগের জীবাণু সুস্থ মানুষের দেহে কিন্তু প্রবেশ করতে পারে। ঠিক আছে? সুন্দরভাবে তোমরা ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো আর নোটগুলো করো। আশা করি ভালো তোমরা নম্বর ক্যারি করতে সক্ষম হবে। প্লেগ রোগের, দেখো আমরা কি পেয়েছি প্লেগ রোগের, তাহলে কি কি পাচ্ছি আমরা প্লেগ রোগের হলো লক্ষণগুলো। দেখো, মাথায় তীব্র যন্ত্রণা। 2 নম্বর, ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্ট হয়। লসিকা গ্রন্থি ফুলে গিয়ে মারাত্মক যন্ত্রণা হয়, রক্তক্ষরণ ঘটে, বমি হয় ও কাশির সঙ্গে কিন্তু রক্ত পড়ে। লক্ষণ এটা। এরপরে কিছু শর্ট প্রশ্ন আমরা এখান থেকেই খুঁজে খুঁজে বের করে লিখেছি, এক্সট্রাভাবে তোমাদের সুবিধা হবে এই জন্যই। এবার কি কি দেখো শর্ট প্রশ্নগুলো। প্লেগ রোগের বাহকের নাম কি? জেনোপসিলা চিউপেস। সরাসরি শরীরে ছোঁয়ার মাধ্যমে বা দূষিত মাটির সংস্পর্শে কোন রোগ হয়? তাহলে এখানে লেখা আছে কিন্তু প্লেগ রোগ হয়। লসিকা গ্রন্থি ফুলে যায় কোন রোগে? তাহলে প্লেগ রোগে। এগুলো শর্ট প্রশ্ন আসে, কিন্তু ভালো করে মুখস্থ করবে এবং নোটটা করবে কিন্তু। ঠিক আছে? আর তারপরে কি বলেছে, দেখো, প্লেগ রোগের টিকা আবিষ্কার করেন কে? এটা কিন্তু প্লেগ রোগের টিকা আবিষ্কার করেন, এটা কিন্তু কে করেন বলো? ভালডেমার হাফকিন।
1897 সালে কিন্তু এই প্লেগ রোগের টিকাটা আবিষ্কার করেন। ঠিক আছে, আশা করি তোমাদের এটা লেখা হয়ে গেছে। এরপরে চলে আসো তারপরেরটা দেখো, বলেছে কোন রোগের আরেক নাম হলো রেড প্লেগ। একটু আগে প্লেগ কথাটা বললাম, তাহলে কোন রোগের আরেক নাম রেড প্লেগ? বলছে যে স্মল পক্স বা গুটি বসন্ত। গুটি বসন্ত বা স্মল পক্সের দুটি লক্ষণ লিখো, অথবা একটি ভাইরাস ঘটিত রোগের নাম ও লক্ষণ লিখো। তাহলে ভাইরাস ঘটিত রোগের নাম ও লক্ষণ, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো। প্রশ্নটা দেখো দুই রকম ভাবে হয়। যদি তোমাকে প্রশ্নটা করে যে একটি ভাইরাস ঘটিত রোগের নাম লিখো, তুমি তাহলে স্মল পক্স বা গুটি বসন্ত লিখবে, এর লক্ষণগুলো তখন এখান থেকে লিখতে হবে কিন্তু। ঠিক আছে, সেই একই রকম লক্ষণগুলো দেখো। গুটি বসন্ত রোগের লক্ষণ: 1 নম্বর, ত্বকের শিরা উপশিরা, মুখে ও গলায় এই রোগের সংক্রমণ ঘটে। ত্বকে গোলাকার তরল ভর্তি ফোস্কার মতো অংশ দেখতে পাওয়া যায়। জ্বর ও গলায় ব্যথা হয়। সারা দেহে প্রচণ্ড যন্ত্রণা হয়। জল ভর্তি ফোস্কাগুলো শুকিয়ে গেলে বা খোসা উঠে যায় এবং আক্রান্ত স্থানগুলি কিন্তু কালো কালো গর্ত হয়ে যায়। এটা কিন্তু আমাদের গুটি বসন্ত রোগের লক্ষণ গেল। ঠিক আছে, এরপরে তাহলে আর কি কি শর্ট প্রশ্ন এখান থেকে হতে পারে? দেখো কি বলেছে, কোন রোগে আক্রান্ত স্থানটি জল ভর্তি ফোস্কা দেখা যায়, তাহলে গুটি বসন্ত রোগের। তারপরে কি বলেছে, স্মল পক্স কি ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ভাইরাস। এটা তোমাদের মাল্টিপল চয়েসের ধরনের প্রশ্ন আসতে পারে, তাই জন্য একটু আলাদা করে করেছি এটা। তাহলে ভাইরাস ঘটিত রোগ, এর আগেও একবার বলেছিলাম আমরা। তারপর দেখো বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন কে? বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। তোমাদের এই এডওয়ার্ড জেনারের গল্প তোমাদের টিচাররা অবশ্যই বলবে, সেই গল্পটা শুনো, না হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো এডওয়ার্ড জেনার কিভাবে এই বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিলেন, সেই গল্পটা তোমাদেরকে অবশ্যই আমি বলবো। ওকে, আচ্ছা, এর পরে চলে আসো। তারপরে দেখো দমদম জ্বর কাকে বলে? এটা সাধারণত কালাজ্বরকে দমদম জ্বর বলা হয়, কারণ কালাজ্বরটা প্রথমে কলকাতার যে দমদম জায়গাটা আছে এইখানেই কিন্তু প্রথম দেখা গেছিল আর প্রকোপটা বোঝা গেছিল, তাই জন্য এটাকে কালাজ্বরের আরেকটা নাম কিন্তু দমদম জ্বর। গল্পটা শুনে নিলে তাহলে। আচ্ছা, তারপরে দেখো কালাজ্বরের প্রোটোজোয়াটির নাম লিখো। তাহলে কালাজ্বর যে একটি প্রোটোজোয়া ঘটিত রোগ সেটা আমরা কিন্তু জেনে গেলাম। ঠিক আছে, জীবাণুটির প্রকৃতি যদি বলে তাহলে তোমরা কিন্তু অবশ্যই প্রোটোজোয়া লিখবে। তাহলে এটা লিশমানিয়া ডোনোভানি, এই কালাজ্বরের হলো প্রোটোজোয়াটির নাম। কালাজ্বরের বাহকের নাম কি? বাহকের নাম কিন্তু তাহলে কি হলো বলো তো দেখি। এটা কিন্তু বাহকের নাম কিন্তু পেলাম আমরা বেলেমাছি। ওকে, আশা করি হয়ে গেছে তোমাদের এটা। এরপরে চলে আসো তারপরের কি প্রশ্নগুলো হয় এখান থেকে, আর কি কি ছোট ছোট প্রশ্নগুলো আমরা এখান থেকে দেখতে পাই। এইখান থেকে দেখা যায় যে হলো কোন রোগে প্লীহা বড় হয়ে যায়? কালাজ্বরে, কিন্তু কালাজ্বর হলে কিন্তু প্লীহা বড় হয়ে যায়। কালাজ্বরের টিকা আবিষ্কার করেন কে? ভারতীয় বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। 1922 সালে কিন্তু তিনি এই কালাজ্বরের টিকাটা আবিষ্কার করেন। কালাজ্বরের লক্ষণ কি? কি কি লক্ষণ, মানে কি কি হলে আমরা বুঝতে পারবো বা লক্ষণ প্রকাশ পেলে আমরা বলবো যে এটা কালাজ্বর হয়েছে? তাহলে কালাজ্বরের লক্ষণগুলোর মধ্যে দেখো বলেছে 1 নম্বর, ধারাবাহিকভাবে জ্বর হবে, খিদে কমে যাওয়া, ওজন কমে যাওয়া, প্লীহা বড় হয়ে যাওয়া, অ্যানিমিয়া প্রভৃতি রোগগুলো কিন্তু আমরা মানে রোগ লক্ষণগুলো প্রকাশ পাবে। এরপরে আমাদের পরে কালাজ্বরের পরে দেখো ডায়রিয়া আছে। ডায়রিয়া কথার অর্থ কি? তোমাদের বইটার সঙ্গে বইটা খুলে তারপরে কিন্তু দেখবে। ঠিক আছে, তাহলে ডায়রিয়া কথার অর্থ কি? ডায়রিয়া কথার অর্থ হলো প্রবাহিত হওয়া। শর্ট প্রশ্ন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখো। ডায়রিয়া কথার অর্থ কি? প্রবাহিত হওয়া। ডায়রিয়ার জীবাণুটির নাম কি? ডায়রিয়ার জীবাণুটির নাম হলো কি? জীবাণুটির বলেছে ডায়রিয়ার জীবাণুটির নাম লিখো। তাহলে ডায়রিয়ার জীবাণুটির নাম হলো, এটা রোটা ভাইরাস বলে, এক ধরনের রোটা ভাইরাস লেখা আছে কিন্তু এটা রোটা ভাইরাস হয়। ঠিক আছে, এটা ডায়রিয়া তাহলে দূষিত জল পানের মাধ্যমে সংক্রমিত হয় এমন একটি রোগের নাম লিখো। তার মানে বুঝতে পারছো এটা উত্তরটা কি হবে? ডায়রিয়াই হবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন, ডায়রিয়া হলে কি কি লক্ষণ দেখা দেবে? তাহলে কি কি লক্ষণ দেখা দেবে, তাহলে আমরা একটু আস্তে আস্তে দেখে দেখো ডায়রিয়া হলে কি কি লক্ষণ দেখা দেবে। লক্ষণগুলো আমরা কি কি দেখতে পাচ্ছি এইখানে, তাহলে ডায়রিয়ার লক্ষণটা আমরা দেখতে পাচ্ছি। দেখো কি কি আছে। বারবার পাতলা পায়খানা ও বমি হবে, মলের সঙ্গে রক্ত পড়ে, শরীর থেকে প্রচুর পরিমাণে জল ও লবণ বেরিয়ে যায়, শরীরের পাচক রস নষ্ট হয়ে যায়, শরীরের জলসাম্য ও অম্লক্ষারের ভারসাম্য এমনকি লবণের ভারসাম্যও কিন্তু নষ্ট হয়ে যায়। এটা কিন্তু ডায়রিয়া রোগের লক্ষণ। ঠিক আছে, এরপরে দেখো SARS এর পুরো নাম কি? আমরা
এটা একটু শিখবো। SARS এর পুরো নাম কি, এটি প্রথম কোথায় দেখা গেছিল? বলেছে SARS এর পুরো নাম হলো সেভারাল অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। এটি প্রথম এশিয়াতে দেখতে পাওয়া গেছিল। এটা সার্স বলি আমরা সাধারণত, এটা 2003 সালে এটা কিন্তু দেখা গেছিল। ঠিক আছে, এশিয়াতে কিন্তু প্রথম দেখা গেছিল এই সার্স রোগটা, SARS। এরপরে তাহলে এই রোগের লক্ষণগুলো আবারও সেম একই রকম ভাবে তৈরি করেছি। এই রোগের লক্ষণ এই কি কি তাহলে দেখো রোগের লক্ষণগুলো আমরা আলোচনা করি। সার্স একটি ছোঁয়াচে রোগ, সত্য অবলিক মিথ্যা বলেছে, একটা শর্ট প্রশ্ন দিয়ে দিয়েছি, তাহলে অবশ্যই সত্য। যক্ষা রোগের এর পরে দেখো তোমাদের কি কি বলেছে যক্ষার, তোমার বইটা একটু দেখে নেবে সার্স রোগের লক্ষণ টক্ষণগুলো, ঠিক আছে। আর আমরা তারপরে আছে তোমাদের বইতে কি আছে, যক্ষা রোগ আছে কিন্তু, ঠিক আছে। যক্ষার জীবাণুটির নাম কি আর এটি কি প্রকৃতির? বলছে যক্ষার জীবাণুটির নাম হলো মাইক্রোব্যাকটেরিয়াম কি টিউবারকিউলোসিস, তাই তো? তোমরা সবাই জানো এটা, যা ক্লাস 5-এ পড়েছ। আর এটি এক ধরনের কি আছে, ব্যাকটেরিয়া। তাহলে প্রকৃতি কি, ব্যাকটেরিয়া কিন্তু। যক্ষার জীবাণু মানুষের কোন অঙ্গকে আক্রমণ করে বা কোন অংশে আক্রমণ করে? আমরা সাধারণত ফুসফুসে আক্রমণ করে, তাছাড়া ফুসফুসে আক্রমণ করা বাদেও কিন্তু আমাদের হাড়েও কিন্তু আমাদের যক্ষা রোগের জীবাণু কিন্তু আক্রমণ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো যক্ষা রোগের লক্ষণগুলো কি কি, আমরা লক্ষণগুলো কি কি লিখবো। যক্ষার লক্ষণ বারবার ঘন ঘন কাশি হওয়া, আর তা সন্ধ্যার পর থেকে বেশি হয়, বুকে ব্যথা হয়, শ্বাস প্রশ্বাসের অসুবিধা হয়, কাশির সঙ্গে রক্ত পড়ে, দেহে অত্যাধিক দুর্বল হয়ে পড়ে দেহ, ওজন কমে যায়, সন্ধ্যার পর হালকা জ্বর জ্বর দেখা যায়, আর প্রচণ্ড কিন্তু ঘাম হয়, ঠিক আছে। এইগুলো কিন্তু হলো যক্ষা রোগের লক্ষণ। তাহলে যক্ষা রোগ যখন হবে তাহলে এটা কি, সারার উপায়টা কি? তাহলে যক্ষা রোগের কিন্তু সারার উপায়ও আছে। চিকিৎসাগুলো কি কি দেখো, চিকিৎসা বলছে ডটসের হলো চিকিৎসাতে কিন্তু এই যক্ষা রোগটা সেরে যায়। তোমরা নিচু ক্লাসে পড়েছো। এই ডটসের পুরো নাম কি, এই চিকিৎসা কোন রোগ সেরে যায়? আবার নতুন একটা প্রশ্ন করেছি, ডটস বলছে ডিরেক্টলি অবজার্ভ হলো ট্রিটমেন্ট শর্ট কোর্স, বলছে এর চিকিৎসার ফলে কিন্তু যক্ষা রোগ সেরে যায়। কাশির সঙ্গে রক্ত পড়ে কোন রোগে? তাহলে যক্ষা রোগে অবশ্যই, ঠিক আছে। তারপরে দেখো যক্ষা রোগ তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে তাহলে আমাদের কি আছে, হলো হেপাটাইটিস। তাহলে হেপাটাইটিস রোগ একটি ড্যাশ ঘটিত, শূন্যস্থান পূরণ থাকতে পারে তোমাদেরকে, ঠিক আছে। তাহলে হেপাটাইটিস একটি কিন্তু আমাদের হলো কি ভাইরাস ঘটিত রোগ। এরপরে চলে আসো তোমরা হেপাটাইটিস সম্বন্ধে দেখো কি কি পাচ্ছি। তাহলে হেপাটাইটিস মানবদেহে কোন অঙ্গকে আক্রমণ করে? তাহলে যকৃতকে আক্রমণ করে হেপাটাইটিস। কোন রোগের প্রভাবে যকৃৎ আক্রান্ত হয়? এটা অবশ্যই হেপাটাইটিসের প্রভাবে। এরপরে কি দেখতে পাচ্ছি যে হলো হেপাটাইটিস কয় প্রকার ও কি কি? এদের মধ্যে কোনগুলি দূষিত খাবার ও জলের মাধ্যমে সংক্রমিত হয়? তাহলে দেখতে পাচ্ছি হেপাটাইটিস হলো 5 প্রকারের আছে, A B C D E একসঙ্গে। এদের মধ্যে এ এবং ই খাবারের মাধ্যমে, আর আর বলেছে দূষিত খাবারের মাধ্যমে, আর জলের মাধ্যমে হয় কি বলেছে এই এ এবং ই খাবার এবং জলের মাধ্যমে কিন্তু দূষিত খাবার ও জলের মাধ্যমে সংক্রমিত হয় কিন্তু, ঠিক আছে। এদের মধ্যে কোন ধরনের হেপাটাইটিস দেহের দেহ রক্তের মাধ্যমে মানে দেহ রস হবে, এটা সরি, এটা রস লিখে নাও, ঠিক আছে। দেহরস ও রক্তের মাধ্যমে হলো সংক্রমিত হয়, বলেছে BCD। এটা হেপাটাইটিস দেহরস ও রক্তের মাধ্যমে কিন্তু সংবাহিত হয় বা বাহিত হয়। আর হেপাটাইটিস বলেছে কোন দিনটিকে বিশ্ব হেপাটাইটিস হিসেবে কিন্তু পালন করা হয়? তাহলে কোন দিনটিকে পালন করা হয়? আমরা দেখতে পাচ্ছি 28শে জুলাই এই দিনটিকে কিন্তু হেপাটাইটিস বি এই হিসাবে কিন্তু আমরা কি করি, পালন করি, ঠিক আছে। আজকে এতটুকুই। পরের পার্টটুকু আমাদের আর অল্প একটু আছে, পরের পার্টটুকু নিয়ে নেক্সট পার্টে আলোচনা করব। সুস্থ থাকবে, ভালো থাকবে।